আমার ছেলের জায়গায় উনি রিলেশন করতেছেন। ওনার ভাবির সঙ্গেও উনি কুমন্তব্য করেন। দলের আরও এইরকম নেতা কর্মী অন্তত 250 থেকে 300 নেতা কর্মীকে তারা বহিষ্কার করেছে এবং তাদের কাউকে পার্টি নির্বাচনে যাবে কিনা বা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেলতে পারে এই ধরনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনটি কি হতে চলেছে। দর্শক বন্ধুরা, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, আর সেক্ষেত্রেই পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে। দর্শক বন্ধুরা, কিন্তু এবার জাতীয় পার্টিও ব্যাপক অস্থিরতার মধ্যে রয়েছে। তবে কি হচ্ছে শেষ পর্যন্ত, জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সাথে যোগ দিবে না? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিষয়গুলো জানানো হয়েছে এবং অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাহেদ স্যার অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। 7 জানুয়ারি যে ডামি নির্বাচনটা হতে যাচ্ছে, সেই ডামি নির্বাচনকে কেন্দ্র করে একটা জায়গায় শাসক দলের মধ্যে সংকট তৈরি হয়েছে। সেটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী থাকা না থাকা নিয়ে। এটা নিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে। ইনফ্যাক্ট জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা বা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেলতে পারে এই ধরনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন। গতকাল মন্ত্রিসভার একটা বৈঠকে পর অনানুষ্ঠানিক আলোচনায় আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগির প্রশ্ন আসে। তখন জাতীয় পার্টির সঙ্গে প্রধানমন্ত্রী বলছেন জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না। তিনি বলেছেন জাতীয় পার্টি কখন কি করে তার ঠিক নেই, ওরা নির্বাচনে থাকতেও পারে নাও পারে, আমরা জানি কেন তারা নাও পারে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনা। জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে বিরোধী দলের নেতা রওশন এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, রাহগীর মাহি এরশাদের নির্বাচন থেকে সরে দেওয়ার বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এ সময় বলা হয়েছে জিএম কাদেরের নেতিবাচক প্রভাবের কারণেই জাতীয় পার্টির মনোনয়ন পাননি। এবং আজকে একটু আগেই খবর দেখলাম রওশন এরশাদ গণভবনে গেছেন। তার মানে এখানে নতুন কতগুলো মেরুকরণ হচ্ছে বলে আমরা ধরে নিতেই পারি। কিন্তু মূল সংকটের যে জায়গাটা সেটা হচ্ছে আসলে স্বতন্ত্র। এটা স্বতন্ত্র নিয়ে সংকট শুধুমাত্র জাতীয় পার্টির সাথে না, 14 দলীয় জোটের সাথে, এমনকি যারা নৌকার মনোনয়ন পেয়েছেন তাদের ক্ষেত্রেও এটা হয়েছে। আমি আওয়ামী লীগকে সরিয়ে রাখি, মানে 14 দল বা জাতীয় পার্টির দুঃখ আমরা বুঝি, এটা বোঝা খুব সহজ। এবং তারা আবার যেটা চাইছেন সেটাও সঠিক কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। আবার স্বতন্ত্র যদি থাকে তাহলে এই নির্বাচনটা আদতে একটা সংসদ নির্বাচন থাকে কিনা, এই প্রশ্নগুলো খুব জরুরিভাবে উঠে আসে। প্রথমত বলি যে জাতীয় পার্টি আসলে সরকারের সাথে বা এই নির্বাচনে যাচ্ছে কেন। 14 দলীয় জোটে যারা আছে, আমরা অন্তত 2-3 জন মানুষকে চিনি, জনাব ইনু মেনন, জনাব মাইজ ভান্ডারি, এর বাইরে কাউকে আমরা খুব বেশি চিনি না। তো তারা এই দলগুলোতে আছেন, এই জোটে আছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে এমপি হওয়া, সোজা সাপটা কথা। জাতীয় পার্টির উদ্দেশ্য হচ্ছে এমপি হওয়া, এর বেশি কোনো উদ্দেশ্য আসলে তাদের নাই, তাদের কোনো রাজনীতি নাই। তো তাই যদি হয়ে থাকে এবং এই নির্বাচনে পার্টিসিপেট করতে গিয়ে ওনারা খুব ভালোভাবেই জানেন তারা এই দেশের মানুষের যে চাওয়া, এই দেশের মানুষের যে ধারণা চিন্তা, তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এদেশের মানুষ কোনোভাবেই এই স্বৈরাচারী সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়াটা পছন্দ করে না। বেশিরভাগ ব্রুট মেজরিটি আমরা বলবো। আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া অল্প কিছু মানুষ বাদ দিলে কেউ চায় না। তো মানুষের কাছে তারা যে ধিকৃত হন এটা তারা জানেন, জেনেও তারা নির্বাচনে যান। তার মানে তার যাওয়ার উদ্দেশ্য, তার কুল মান সব বিসর্জন দিয়ে তার উদ্দেশ্য হচ্ছে এমপি হওয়া। এমপি হলে ক্ষমতা আছে, হালুয়া রুটি আছে, সো এই উদ্দেশ্যেই তারা নির্বাচনে যান। ডামি নির্বাচনটায় তারা এ কারণে যেতে চান। তো সেখানে তারা নির্বাচনেও গেলেন এবং নির্বাচিত হলেন না, সেটা তো তাদের জন্য সংকট তৈরি করবে। আমছালা দুটোই গেল, সম্মান গেল, সাথে এমপি হওয়াও হলো না, হালুয়া রুটি পাওয়া গেল না, ক্ষমতা পাওয়া গেল না। এই যে সংকটটা আছে সেটা তারা মানবেন কেন? সুতরাং তারা রাইটলি চাইছেন, যত উদ্ভটই শোনাক না কেন, 14 দলীয় জোট আসন ছাড়তে চাইতেই, মানে আসন তার জন্য ছাড়বে চাইতেই পারে। তারা জোটে আছে। যে জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার চিন্তা করে, সেই জাতীয় পার্টিও চায় তার জন্য ছাড়ুক এবং স্বতন্ত্রও তুলে দেওয়া হোক। কারণ স্বতন্ত্রের সাথেও এরা কেউই জিতবে না, ফেয়ার ইলেকশন হলেও কেউ জিতবে না। এই হচ্ছে পরিস্থিতি। ফলে সংঘাত তৈরি হয়েছে এবং জাতীয় পার্টি রাইটলি
নির্বাচন থেকে উইথড্র করাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ যদি স্বতন্ত্র নির্বাচনে থাকে, এটা আমি বুঝি, এটা উচিত হবে। অন্তত এই একটা জায়গায় তারা সরকারের সাথে বার্গেইন করার চেষ্টা করতে পারে। ধরে নিলাম ওইসব সিট থেকেও স্বতন্ত্র তুলে নেওয়া হলো, আমরা মোটা দাগে শরিকদেরকে 30-35 টোটাল 14 জাতীয় পার্টি সহ সবাইকে 30-35টা সিট যদি ছেড়েও দেওয়া হয়, ইটস জাস্ট দ্য 10% অফ দ্য টোটাল সিটস, বাকি 90%-এ স্বতন্ত্র থাকছে। খেয়াল করি আমরা স্বতন্ত্র, বারবার বলছি যে সরকারের এই স্বতন্ত্র রাখার উদ্দেশ্য হচ্ছে যত বেশি সম্ভব ভোটার টার্ন আউট দেখানো। ভোটার টার্ন আউট দেখাতে পারলে 15-20% হলো, এটা 50% লেখায় টেখায় আনতে পারবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। এবং বলবে যে দেখো 50%-এর বেশি মানুষ ভোট দিয়েছে, সুতরাং এটা একটা সহি নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক। তারা দীর্ঘদিন থেকে এই ন্যারেটিভটা মাঠে ছাড়ার চেষ্টা করেছে যে জনগণ ভোট দিতে পারলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন। যদিও দেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ অনেকগুলো দল এই নির্বাচন বয়কট করছে, এমনকি সরকারের প্রতি অনেকটা সফট কর্নার আছে ধারণা করা হয়, এরকম বাম জোট যেটা আছে সেটাও খুব স্ট্রংলি এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রত্যাখ্যান করেছে। সুতরাং ওটা ছাড়া একটা নির্বাচন আসলে অংশগ্রহণমূলক হতে পারে না। এবং আমরা যদি আরও পিন পয়েন্ট করি, সেটা হচ্ছে বিএনপিকে ছাড়া একটা নির্বাচন অংশগ্রহণমূলক হয় না, কিন্তু সরকারি ন্যারেটিভটা করছে। আচ্ছা, আমরা ধরে নিলাম এবার স্বতন্ত্র থাকলো এবং স্বতন্ত্রর কারণে ভোটার টার্ন আউট মোটামুটি ভালো হলো। টেকনিক্যালি, তর্কের খাতিরে বলছি আবারও, আমি এটা মনে করি না। আমি একদিন হিসাব করে দেখিয়েছি 10-15%-এর বেশি, 20%-এর বেশি সর্বোচ্চ ভোটার আনা তাদের পক্ষে আসলে সম্ভব না। স্বতন্ত্র থাকলেও কোনো উপায় নাই আসলে, আমি বিশ্লেষণ করে দেখিয়েছি কেন। কিন্তু টেকনিক্যালি বলছি, তর্কের খাতিরে বলছি, আবারও বলছি তর্কের খাতিরে বলছি, এই করে তারা সত্যি 50%-এর বেশি ভোটার আনতে পারলো। তাতে কি হলো? আমরা কি খেয়াল করছি আমাদের সমাজে একটা বয়ান এই তৈরি করার চেষ্টা করছে আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা, মূলত দলের নেতা তো করেই, বুদ্ধিজীবীরা তথাকথিত, তারা এটা বলার চেষ্টা করছে 50%-এর বেশি ভোট দিলে তো এটা হয়ে গেল, মানুষ তো ভোটটা নিয়েছে। আমরা একটা জায়গা কিন্তু খুব সিরিয়াসলি মিস করছি, মানে একটা দেশের জাতীয় সংসদ নির্বাচন, যেটা দিয়ে একটা দেশের পরবর্তী শাসক নির্ধারিত হয়। মানে কথাগুলো খুব কেতাবি লাগবে, কিন্তু আসলে কথাগুলো এই রকমই। শাসক নির্ধারিত হয়, সেই নির্বাচনটাকে আপনি একটা পাড়ার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা পরিষদ নির্বাচনের পর্যায়ে নামিয়ে আনছেন। এটা হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। একটা জাতীয় নির্বাচনে সাধারণত দ্বিদলীয় সিস্টেমই সারা পৃথিবীতে প্রিভেল করে। আমি এই মডেলটা নিয়েই কথা বলি। দুটো দল থাকে, তাদের নিজস্ব কতগুলো পলিসি থাকে, ইশতেহারে অনেক কিছু লেখে, কিন্তু কয়েকটা কোর পলিসিতে তারা কাজ করে। তাদের দেশের ভেতরে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি করবে, প্রতিটা ক্ষেত্র ধরে কথা বলে। শিক্ষায় কি করবে, স্বাস্থ্যে কি করবে, উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কি করবে, জ্বালানিতে কি করবে, বৈদেশিক নীতি কি হবে, এরকম নানান ইস্যুতে বিরাট ইশতেহার থাকে। পুরোটা না হলে আমাদের এই অঞ্চলে ইশতেহার করা হয়, পুরো মানা হয় না, কিন্তু কতগুলো কোর জায়গায় তারা পরস্পরের সাথে ডিফারেন্স দেখানোর চেষ্টা করে যে আমি এই কারণে ডিফারেন্ট এবং আমাকে তুমি চুজ করো, আমি তোমার জন্য এটা করব। দূরে যাওয়া লাগবে না, যেমন আমরা ভারতে নির্বাচন হচ্ছে এই আর কয়েক মাস পরেই, এখানে নতুন যে বিরোধী সম্মিলিত বিরোধী দল তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে জোট ইন্ডিয়া নামে, তারা কি করবে, তাদের কিন্তু কোর কয়েকটা কথা, বিশেষ করে তারা বর্ণভিত্তিক যে জনমিতি, জনসংখ্যা গুনবে, সেটা তারা করবে বলে এই আওয়াজ তুলছে। এই আওয়াজ তুলছে এ কারণে যে বিজেপির শাসনের সময়ে মূলত উচ্চ বর্ণের হিন্দুরাই বেশি বেনিফিটেড হয়েছে। তারা তো এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স করে, হিন্দুত্ববাদ দেখিয়ে, কিন্তু তারা দেখাতে চাইছে তারাও আসলে প্রকৃত অর্থে সব হিন্দুর জন্যও না, শুধু উচ্চ বর্ণের হিন্দুদের জন্যই তাদের যে শাসন সেটা এফেক্টিভ হয়েছে। যাই হোক, ওই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমি বলছি এরকম কতগুলো কোর বিষয় নিয়ে তারা মাঠে নামে। মলদ্বীপসে কয়েকদিন আগে ইলেকশন হলো, যিনি জিতেছেন তিনি চীনপন্থী, তিনি অনেকগুলো ইস্যুর সাথে একটা গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি করেছেন। মৈত্রী বলেছেন যে ওনার যদি ক্ষমতায় আসেন তাহলে মলদ্বীপসে যে ভারতীয় সৈন্য আছে তাদেরকে ফেরত পাঠাবেন। স্বাধীন দেশের মাটিতে ভারতীয় সৈন্য থাকতে পারে না, এটা ওনার একটা আর্গুমেন্ট। খুব বেশি সৈন্য না, ওখানে আসলে ওদের কোস্টাল পেট্রোলের জন্য কয়েকটা হেলিকপ্টার বা 2-1 ছোটো প্লেন আছে, এরকম কিছু জায়গায় কয়েকজন, 70-80 জন, নট মোর দ্যান দ্যাট, 100 জনের বেশি না, তার কম ভারতীয় সোলজার্স আছে। কিন্তু এটাই ওনার ম্যান্ডেট চাওয়ার জন্য উনি ভিত্তি করলেন। আবার যিনি তৎকালীন মানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ছিলেন মিস্টার সোলি, যাকে প্রো ভারতীয় মনে করা হয়, তিনি আবার এটা করেন নাই। সো আপনি ভিন্ন কতগুলো
হয় আন্তর্জাতিক ক্ষেত্রে অথবা দেশের ভেতরের ক্ষেত্রে কতগুলো পলিসি আনেন, এই পলিসি এনে দুটোর মধ্য থেকে মানুষকে বেছে নিতে দেন। সো আগামী 5 বছর কিভাবে কোন নীতিতে একটা দেশ চলবে, একটা জাতীয় নির্বাচন মানে আসলে তাই। আবারও বলছি, খুবই কেতাবি লাগছে কথাগুলো, কিন্তু কথাগুলো এরকমই। অথচ বাংলাদেশে এখন স্বতন্ত্র আওয়ামী লীগের স্বতন্ত্র, আওয়ামী লীগের ডামি, অন্য সবাই মিলে যে নির্বাচনটা হতে যাচ্ছে, জাতীয় পার্টিও যদি আসে ঘুরে ফিরে এই একই, তাদের ওখানে তো স্বতন্ত্রও থাকছে না। যদি ওই কন্ডিশন মেনে 14 দল যদি স্বতন্ত্র না থাকে, এইভাবে সরিয়ে যদি তারা আসে, তাহলে দিনের শেষে এই নির্বাচনটা কি দাঁড়ালো? পাড়ার একটা ইউনিয়ন পরিষদ, একটা উপজেলা পরিষদের যে নির্বাচন, সিম্পলি তাই না? স্পষ্টভাবেই। কারণ স্বতন্ত্র যারা থাকবে বা অন্য যারা মেইন বিরোধী দল থাকছে না, তার তো কোনো ভিশন নাই। কোনো স্বতন্ত্র প্রার্থীকে ইশতেহার দেয় যে আমি ক্ষমতায় গেলে এটা করবো, কারণ উনি ক্ষমতায় যেতে পারছেন না। জাতীয় পার্টিও 300 সিটের কাছাকাছি দেয়, কাগজে কলমে তার একটা 150 সিট জেতার মতো সম্ভাবনা আছে, কিন্তু আমরা তো খুব ভালো বুঝি ওটা আদতে কি। একইভাবে যেই পার্টি আসুক, তারা যত সিটি দেখ না কেন, আরেকটা পার্টি যেটা সত্যিকার অর্থে জেতার সক্ষমতা আছে এবং সেটা তার ইশতেহার, তার দেশ নিয়ে চিন্তা কি, সেই ভিত্তিতে ভোট হচ্ছে জাতীয় ভোট, সংসদ নির্বাচন, ক্ষমতায় আসা যাওয়ার প্রশ্ন। সুতরাং স্বতন্ত্র এনেও ভোট টোট কিছু দেখাতে পারলে, আবারও বলছি আমি 15%, 20%-এর বেশি সর্বোচ্চ চেষ্টা মানে হচ্ছে বলবে চাপ দিয়ে। অলরেডি আমরা দেখেছি বিভিন্ন কার্ড যারা সুবিধাভোগী তাদের উপরে হুমকি হচ্ছে, কার্ড জমা নিয়ে নেওয়া হচ্ছে, কার্ড বাতিল করে দেওয়া হবে বলা হচ্ছে যদি ভোট না দেয়। সব কিছু করে 15-20%-এ ভোট ঠেকানো যেতে পারে হয়তো, কিন্তু এটা যদি 50%ও সত্যি তাত্ত্বিকভাবে বলছি করা যায়, তারপরও এটা কখনো জাতীয় নির্বাচন হতে পারে না। এটা একটা ফাজলামো, এটা একটা সার্কাস। জাতীয় নির্বাচন মানে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন না, এটা একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচন। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান তার উপজেলায় যা, একটা প্রধানমন্ত্রী বড় স্কেলে একজন বড় উপজেলা চেয়ারম্যান বড় না, মোটেই তা না, একেবারেই না। এটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের পুরো পলিসি ডিসিশনগুলো নিয়ে থাকেন। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করতেছেন, ওনার ভাবির সঙ্গেও উনি কুমন্তব্য করেন। দলের আরও এইরকম নেতা কর্মী, অন্তত 250 থেকে 300 নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে এবং তাদের কাউকেই মনোনয়ন তারা দেয়নি। জাতীয় পার্টির চেয়ারম্যান যে আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করতেছেন, ওর কথা তার মনে নেই, সেই জন্য বলতেছি। ম্যাডাম, দলের একটি পক্ষ তো আপনাদেরকে ছাড়াই সব কাজ চালাচ্ছে, তার নির্বাচনের প্রক্রিয়া অগ্রসর হচ্ছে, তাদের প্রতি কি আপনাদের কোনো সমর্থন আছে? না। সমর্থন কাদের সমর্থন? আপনার সমর্থন আছে কিনা? আওয়ামী লীগের না, জাতীয় পার্টি। জাতীয় পার্টি পক্ষ আপনাকে বাদ দিয়ে নির্বাচনে যাচ্ছে যারা, তাদের প্রতি আপনার সমর্থন আছে কিনা? না। না, আমি তো ইচ্ছা করে বাদ দিচ্ছি, সমর্থন কেন থাকবে? এই নির্বাচনের প্রতি কি আপনার সমর্থন আছে? এই নির্বাচন আপনি 7 তারিখে অনুষ্ঠিত হোক, এটি কি চান আপনি? না, ঠিক আছে। বুঝিনি ম্যাডাম, কথা বোঝা যাচ্ছে না। নির্বাচন আমরা বলতেছি তো, উনি পারবে না বলতে। আমরা বলতেছি, চাচা হিসাবে তাকে ভাতিজাই মনে করে। সুতরাং সেই সিটে, আসনে তিনি নিজে দাঁড়িয়ে আছেন, সেই আসনে, সাদের আসনে উনি নিজে দাঁড়িয়ে আছেন। তো এটা তো একটা নেতৃত্ব সুলভ আচরণ তো হলো না। উনি ওনার আত্মীয়র সঙ্গেও সমস্যা করলেন, ওনার ভাবির সঙ্গেও উনি কুমন্তব্য করেন, ওনার মহাসচিব তিনিও করেন, আমার সম্বন্ধে অনেক গীবত ওনারা করুক। রাজনীতি করতে গেলে আমাদের শুনতে হয় এগুলো। তো আমি মনে করি যে উনি আসছিলেন যে আমাকে যখন মনোনয়ন দেওয়া হয়নি এবং দলের আরও এইরকম নেতাকর্মী, অন্তত 250 থেকে 300 নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে এবং তাদের কাউকেই মনোনয়ন তারা দেয়নি। এবং আমি সত্যি করে বলতেছি যে আমার একমাত্র মেয়ে সেখানে গিয়েছিল, আমার ভাতিজি সেখানে গিয়েছিল, তাদেরকে অপমান করেছে, মনোনয়ন তো দেয়নি, বরং তাদেরকে অপমান করেছে এবং সেখানে কো চেয়ারম্যানরা সবাই বসা ছিল, তাদের সামনেই করেছেন, তারা সাক্ষী আছে, আপনারা তাদের জিজ্ঞেস করলে বলতে পারবে। তো এখন কথা হলো যে সাদ হোসেন মোহাম্মদের সাথে সন্তান, সাদ যদি মনোনয়ন না পায়, বেগম রওশন সাদ হোসেন মোহাম্মদের সাথে ওয়াইফ, সে যদি মন্তব্য না পায়, আমি দুইবারের দলের মহাসচিব, আমি যদি মনোনয়ন না পাই, তাহলে আমরা এই ব্যাপারে সংকীর্ণ। এবং সে কারণে আমরা চাই যে ওই জাতীয় পার্টির সঙ্গে আমরা সাসপেন্ড করেছি, ওদের সঙ্গে আমরা থাকবো না। এবং মাননীয় আমাদের নেতা বলেছেন যেহেতু জাতীয় পার্টির সঙ্গে
রাখেনি তারা, সুতরাং তার মতো ইলেকশন উৎসব ইলেকশন হোক, কিন্তু যদি অ্যালায়েন্স করতে হয় তাহলে আমাদের সাথে আলাপ করতে হবে, আমরাও অ্যালায়েন্সের আমরা ভাগিদার হতে পারি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ভিডিও দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। কারণ সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, আর এই প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক প্রশ্ন জেগেছে এবং সেই সাথে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং জাহেদ স্যারের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ একাই তারা গোল দিতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।